40তম BCS প্রিলি ফুল কোর্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেকচার 7 টপিক প্রিপোজিশন কনজাংশন এন্ড লিঙ্কার্স অ্যাটাচমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট ভাইয়া আপনার প্রিপোজিশন। হচ্ছে সাউন্ডটা অনেক কম শোনা যাচ্ছে ভাইয়া। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যালো, ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? ভাইয়া আমাকে একটু সময় দেন, একটু সময় দেন। হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া। ভাই এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ জি ভাইয়া, এখন সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো 46তম BCS প্রিলি ফুল কোর্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেকচার 7 টপিক প্রিপোজিশন কনজাংশন এন্ড লিঙ্কার্স। আজকের ক্লাসে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমার স্ক্রিনটা শেয়ার করেছি, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা এবং ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। যারা অ্যাটেন্ডিজ আছেন কোনো ধরনের টেকনিক্যাল কোনো ধরনের ম্যাল ফাংশন থাকলে কাইন্ডলি একটু জানাবেন। ওকে, অল ক্লিয়ার। ওকে, তাহলে আমরা একটু শুরু করি। আজকে আমরা দুইটা টপিক পড়বো, একটা হচ্ছে প্রিপোজিশন এবং আরেকটা হচ্ছে কনজাংশন। প্রিপোজিশনটা যদি আমার অপিনিয়ন নেন তাহলে ইংলিশের সব থেকে টাফেস্ট টপিকটা হচ্ছে প্রিপোজিশন। এটা টাফেস্ট টপিক। কেন টাফেস্ট টপিক? কারণ এটার অসংখ্য রুলস, এবং সব রুলস পড়লেও আপনি পারবেন তা না। সব রুলস পড়লেও আপনি পারবেন তা না, আপনার প্রচুর জিনিস মুখস্থ করতে হবে। প্রচুর গ্রুপ ভার্ব মুখস্থ করতে হবে। গ্রুপ ভার্ব বা প্রচুর প্রিপোজিশনের রুলসও হচ্ছে মুখস্থ করতে হবে। ওকে, সো প্রথমে আমাদের কনজাংশনের টপিকটা ছোট, কনজাংশনটা আগে পড়বো, দেন আমরা হচ্ছে প্রিপোজিশনটা দেখব। আচ্ছা, প্রি মডিফিকেশন এন্ড পোস্ট মডিফিকেশন নিয়ে একটু বললে ভালো হতো, কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা অ্যাডভার্ব মডিফাই। আচ্ছা, আমি দুইটা এক্সাম্পল লিখি তাহলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। একটা হচ্ছে হি ইজ ইনাফ ফাস্ট টু রিচ দ্য ডেস্টিনেশন ইন টাইম। আর এই জিনিসটাই, হি ইজ ফাস্ট ইনাফ টু রিচ দ্য ডেস্টিনেশন ইন টাইম। এই দুইটার ভেতরে সিয়াম কোনটা কারেক্ট বলেন তো? মাসুম, শুভ্রা, শিমুল এরা অ্যান্সার দিয়েছে, সিয়ামও অ্যান্সার দিয়েছে। দুই নাম্বারটা কারেক্ট, ফাস্ট ইনাফ। কেন এটা কারেক্ট? রিজন ইজ, এখানে ফার্স্টটা কি ছিল? অ্যাডজেক্টিভ। এবং এখানে ইনাফের রোলটা কি? অ্যাডভার্ব। সো ইউজুয়ালি, মানে মোস্ট অফ দা কেসেসে আপনি দেখবেন যে অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য অ্যাডভার্বটা হচ্ছে গিয়ে তার পরে আসে। দ্যাট মিনস এটা কিসের কাজ করতেছে? পোস্ট মডিফায়ারের। অন দা আদার হ্যান্ড, আরেকটা এক্সাম্পল লিখি। আই ডোন্ট হ্যাভ ইনাফ মানি
টু বাই দি ইয়ট। এই সেন্টেন্সে ইনাফটা বসছে মানি, যেটা নাউন, তার আগে, এবং এখানে ইনাফের রোলটা কি? অ্যাডজেক্টিভ। সো নর্মালি, ইউজুয়ালি যখন অ্যাডজেক্টিভটা বসে সে হচ্ছে গিয়ে প্রি মডিফায়ার হিসাবে বসে এবং নাউনকে মডিফাই করে। এখান থেকে আপনার কোশ্চেনের অ্যান্সার পাওয়া যাচ্ছে যে পোস্ট মডিফায়ার যদি আসে সেটা অ্যাডভার্ব হয়। ইয়ট মিন্স হচ্ছে ভাইয়া জলতরী, যেগুলায় হচ্ছে গিয়ে খুব ধনী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি যারা, তারা ট্রাভেল করে। আপনি হলিউডের মুভিগুলোতে ইয়ট দেখবেন। এই কালচারটা হচ্ছে দুবাইয়ে বা আহ, আপনার স্পেনে, স্পেনের ওই যে এর দীপিকা পাড়ুকোনের একটা মুভি ছিল না আপনার, এই যে এর সাথে শাহরুখের সাথে করলো কয়েকদিন আগে, জওয়ান। ওই জিনিসগুলোতে আর কি, মানে ওটা কোন জায়গা, আমি দ্বীপটার নাম ভুলে গেছি। খুব পশ যারা, তারা আর কি পার্সোনাল ব্যবহারের জন্য ইয়ট মানে ব্যবহার করে। ওকে, সো প্রি মডিফায়ার কোনটা, পোস্ট মডিফায়ার কোনটা, সিয়াম আপনি বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। সো যেটা বলতেছিলাম, আজকে দুইটা টপিক আছে, একটা কনজাংশন, একটা হচ্ছে প্রিপোজিশন। এর ভেতরে কনজাংশন টপিকটা ছোট, প্রবাবলি কনজাংশন থেকে আপনাদের রিটেনে প্রশ্ন, ইসে প্রিলিতে প্রশ্ন আসবেও না। প্রশ্ন আসার প্রবাবিলিটি খুবই 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 কম। কিন্তু তারপরও যেহেতু একটা টপিক আছে, আমরা একটু দেখে যাই। কনজাংশনটা পড়তে গেলে যে জিনিসটা একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ক্লজের সাথে কনজাংশনের একটা রিলেশন আছে। কি রিলেশন? কনজাংশনের তিনটা টাইপ আছে। প্রথমত কনজাংশন কি এটা আপনারা জানেন, আই গেস। কনজাংশন হচ্ছে গিয়ে নর্মালি সেন্টেন্সকে এবং ক্লজকে কানেক্ট করে, খুব রেয়ারলি ওয়ার্ড এবং ফ্রেজকেও কানেক্ট করে থাকে। সো কনজাংশন মূলত তিনটা টাইপ। একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা আমরা সিম্পল সেন্টেন্সে দেখতে পাই। সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা আমরা কমপ্লেক্স সেন্টেন্সে দেখতে পাই, কমপ্লেক্স সেন্টেন্সে। এবং কোরিলেটিভ কনজাংশনটা হচ্ছে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে দেখতে পাই। এখন কোনটা আচ্ছা, ক্লজের ক্লাস হয় নাই, আচ্ছা সমস্যা নেই। ক্লজের ক্লাস ভাইয়া যখন হবে তখন তো আপনারা বুঝবেনই, আমি জাস্ট একটা বেসিক আইডিয়া দিয়ে যাচ্ছি। আমি একটা বেসিক আইডিয়া দিয়ে যাচ্ছি। ইনস্পাইট অফ বিইং অনেস্ট, হি ইজ রিচ। এই সেন্টেন্সটায় কয়টা ক্লজ আছে বলেন তো? ইন স্পাইট অফ বিইং অনেস্ট হি ইজ রিচ, এই সেন্টেন্সে বেসিক্যালি ক্লজ আছে একটা। হি ইজ রিচ, এটা হচ্ছে একটা ক্লজ। এপাশে যে অংশটা আছে এটাকে আমরা বলি ফ্রেজ। কেন বলি ফ্রেজ? রিজন ইজ এপাশে কোনো ফাইনাইট ভার্ব নাই। আপনাদের ভার্ব পড়াইছে, আই গেস ভার্ব পড়ানো হয়েছে, যেহেতু আজকে লেকচার 7 ভার্ব পড়ছেন। ফাইনাইট ভার্ব জিনিসটা হচ্ছে কি, যেটা দেখে আপনি সেন্টেন্সটা কোন টেন্সে আছে এটা আইডেন্টিফাই করতে পারবেন। দেখেন তো প্রথম অংশ, ইনস্পাইট অফ বিইং অনেস্ট, এই অংশটা দেখে আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন না যে এখানে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। দ্যাটস ওয়াই এই অংশকে আমরা বলি যে এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। এবং এজন্য এখানে বেসিক্যালি এই সেন্টেন্সে ভার্ব আছে একটা, মানে ফাইনাইট ভার্ব আছে একটা, তার মানে এখানে বেসিক্যালি ক্লজও আছে একটা। যখনই কোনো সেন্টেন্সে একটা ক্লজ থাকবে তখনই সেটা হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত বা কোঅর্ডিনেটিং কনজাংশন ছাড়া সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সটায় যেহেতু একটা ক্লজ ছিল, তার মানে এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ। এটা একটা সিম্পল সেন্টেন্স। না, ফাইনাইট ভার্ব না থাকলে ভাইয়া কখনোই ক্লজ হবে না, ফাইনাইট ভার্ব লাগবেই। তাহলে আমরা ধরেন ধরেন আবার একটু কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল দেখি। ধরেন একটা সেন্টেন্স আছে, ইট ইজ
ট্রু দ্যাট শি লাভস মি। এই সেন্টেন্সে দেখেন তো কয়টা ফাইনাইট ভার্ব আছে বা কয়টা ক্লজ আছে। এই সেন্টেন্সে এই ইজ দেখে বুঝতেছেন এটা প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স, আবার এখানে লাভ দেখে বুঝতেছেন এটা প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স। তার মানে এখানে ফাইনাইট ভার্ব আছে একটা, দুইটা, এবং দুইটা যেহেতু ফাইনাইট ভার্ব আছে তার মানে এখানে ক্লজও আছে দুইটা। যখন দুইটা ক্লজ থাকবে তখনই সেই সেন্টেন্সটা, দুইটা বা তার বেশি যখন থাকবে তখন সেটা হয় হবে কম্পাউন্ড সেন্টেন্স অথবা হবে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এখন কমপ্লেক্স সেন্টেন্স কোনটা হবে এটা বোঝার থেকে কম্পাউন্ড সেন্টেন্স বোঝাটা কম্পারেটিভলি ইজি। কেন ইজি? কম্পাউন্ড সেন্টেন্সের জন্য যে কানেক্টর গুলা থাকে সেগুলোকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। দাঁড়ান একটু, সরি আমি একটু, না ঠিক আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং এবং কোরিলেটিভ, একটু দাঁড়ান আগে দেখে আসি। কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং, কোরিলেটিভের এক্সাম্পল কোথায়? না, ঠিক আছে তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে যে মার্কার গুলা থাকে সেগুলো আমরা একটু দেখি। সেই মার্কার গুলা হচ্ছে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। এগুলো দিয়ে নর্মালি কম্পাউন্ড সেন্টেন্স ফর্ম করা হয়। সো এই কনজাংশন গুলোকে দেখলে আমরা মোরাললেস আইডেন্টিফাই করতে পারি যে বেসিক্যালি সেন্টেন্সটা হচ্ছে গিয়ে কম্পাউন্ড সেন্টেন্স। সো একটা এক্সাম্পল দেখি। শি ইজ পুয়ার বাট আন্ডারস্ট্যান্ড দ্য বেনিফিট অফ এডুকেশন। সো দেখেন এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা? ইজ একটা, এটা দিয়ে বুঝতেছি এটা প্রেজেন্ট টেন্সে। আবার এই পাশে আন্ডারস্ট্যান্ডস, এটা দিয়ে বুঝতেছি এটাও প্রেজেন্ট টেন্সে। তার মানে এখানেও ক্লজ কয়টা আছে? দুইটা। বাট এখানে যেহেতু বাট আছে, এই বাটটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, তার মানে কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার জন্য ফ্যান বয়েজ, নর্মালি ইউজুয়ালি এই ফ্যান বয়েজের কোনো একটা এফ ফর ফর, A for and, N for nor, B for but, O for or, Y for yet এবং S for so। এই ফ্যান বয়েজ যে অ্যাক্রোনিমটা আছে এর কোনো একটা কনজাংশন নর্মালি কম্পাউন্ড সেন্টেন্সে থাকে মোস্ট অফ দ্য কেসেসে। সো দেখেন এখানে বাট ছিল, সো বাট দেখেই আমি বুঝতে পারতেছি কি এটা কম্পাউন্ড সেন্টেন্স। অন্যদিকে এখানে কি ছিল কানেক্টর হিসাবে? দ্যাট ছিল। সো দ্যাট যখন আসছে তখন কমপ্লেক্সের জন্য আবার মনে রাখতে হবে আ হোয়াইট ক্যাসেল। এর ভেতরে এই টিটার মানে হচ্ছে দ্যাট, এ মানে অ্যাজ, ডাব্লিউ মানে ডাব্লিউএইচ যতগুলা আছে, হু, হোয়াট, হোয়েন সবগুলা। সো কমপ্লেক্সের জন্য অনেকগুলা কানেক্টর আছে, অন্যদিকে কম্পাউন্ডের জন্য কানেক্টর কম। এজন্য কম্পাউন্ডের কানেক্টর গুলা মনে রাখলেই আমরা বুঝতে পারবো যে কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড এবং কোনটা সিম্পল। ব্যাপারটা বুঝাইতে পারছি? শি ইজ পুওর বাট অনেস্ট। মাসুম, হোয়াইট ক্যাসেলের কোনটা কি? ওটা হচ্ছে গিয়ে কনজাংশনের ক্লাসে লিখে দেয়া হবে আনে। কমপ্লেক্স হচ্ছে যেটা কম্পাউন্ডও না সিম্পলও না সেটাই কমপ্লেক্স। ওকে, আপাতত এতটুকু মনে রাখেন, বাকিটা হচ্ছে ক্লজের ক্লাসে পড়ানো হবে।
একটা প্র্যাকটিস দেই আপনাদের, শি ইজ পুয়ার বাট অনেস্ট, এই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স বলেন তো? আপনাদেরই একজন কি বলে অ্যাসপায়ারেন্ট এই কোশ্চেনটা করছে, শি ইজ পুয়ার বাট অনেস্ট, এটা কোন ধরনের সেন্টেন্স? আচ্ছা, দেখেন এখানে প্রথমত আমরা দেখতেছি বাট আছে। বাট থাকার মানে কি, এটা কম্পাউন্ডে যাওয়া, এটা হচ্ছে ইজি টু আন্ডারস্ট্যান্ড, একটা ওয়ে টু কম্প্রিহেন্ড। অন্যদিকে যদি আরেকটু ডিটেলসে বুঝতে চান তাহলে এই জায়গায় মনে রাখতে হবে শি ইজ পুয়ার, এটা, এবং শি ইজ অনেস্ট, এই দুইটা সেন্টেন্সকে অ্যাড করা হয়েছে এই সেন্টেন্সে। এই সেন্টেন্সে অ্যাড করছে যখন, তখন দেখছে শি ইজ কথাটা একবার আছে, যেহেতু একবার আছে এজন্য সেকেন্ড টাইম আর এটারে রিপিট করে নাই। শি ইজ পুয়ার বাট শি ইজ অনেস্ট, এই সেন্টেন্সটাকে লিখছে শি ইজ পুয়ার বাট অনেস্ট। এর মানে কিন্তু এই না যে এটা সিম্পল সেন্টেন্স, আপনার বুঝে নিতে হবে যে এখানে রিডান্ডান্সি দূর করার জন্য ভার্ব একবার লিখছে, বাট অ্যাকচুয়ালি এখানে দুইটাই ভার্ব। কথাটা বুঝাইতে পারছি? যারা সিম্পল লিখছেন বা কমপ্লেক্স লিখছেন তারা ব্যাপারটা বুঝতে পারছেন। এরকম যখন রিডান্ডান্সি থাকে, যখন এই সাবজেক্ট এবং ভার্বটা কমন থাকে, তখন হচ্ছে গিয়ে মোস্ট অফ দা কেসেসে সবসময় হচ্ছে এটা আর লেখা হয় না, বাট তার মানে কিন্তু এই না যে এখানে একটা মাত্র ক্লজ আছে, এখানে দুইটাই ক্লজ আছে। ওকে, আসেন এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন সেগুলোর কিছু এক্সাম্পল দেয়া আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশনের এক্সাম্পল দেয়া আছে। এই সাবঅর্ডিনেটিং কনজাংশনের যে এক্সাম্পল গুলো আছে সেটাই হচ্ছে হোয়াইট ক্যাসেলের সাথে ম্যাচ করলে আপনারা দেখবেন মিলে যায়। হোয়াইট ক্যাসেলের সাথে ম্যাচ করলে সবগুলা এখানে চলে আসে, দুই একটা না মনে হয় সবই চলে আসে। এই যে দেখেন এস সিন্স, ঠিক আছে, এই যে হাউ এর জন্য এইচ আছে, সবগুলাই এর ভেতরে কমন পড়ে যায়। বিফোরটা মনে হয় আসে না, নাকি? বিফোরটা আসে না, বাট মোস্ট অফ দা অ্যাক্রোনিম কাভার হয়ে যায়। এখন এতগুলা মনে রাখার থেকে আপনার ফ্যান বয়েজ মনে রাখা সহজ না, নাকি? ফ্যান বয়েজ সহজ না, এজন্য নর্মালি করে কি সবাই ফ্যান বয়েজটাই মনে রাখে। তাহলে আপনি ফ্যান বয়েজ দিয়ে বুঝতে পারতেছেন কোনটা কম্পাউন্ড। সো কম্পাউন্ড বুঝলে বাকি যেটা সিম্পলে না যাবে সেটাই কমপ্লেক্স। ওকে, আসেন সামনে আগাই। আরেকটা জিনিস মনে রাখবেন, কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ নামটা আসছে কোত্থেকে? রিলেটিভ ব্যবহার করে। রিলেটিভ হওয়ার জন্য কয়জন এন্টিটি দরকার? দুজন, তাই না? রিলেটিভ হওয়ার জন্য দুজন দরকার। এজন্য কোরিলেটিভ কনজাংশনেরও হচ্ছে গিয়ে দুইটা পার্ট আছে, দেখবেন, এই নাইদার, এই নর। সামিউন, ফ্যান বয়েজ থাকলে আনডাউটেডলি কম্পাউন্ড, ঠিক আছে, আনডাউটেডলি কম্পাউন্ড। বাট মানে 90% বা 95%-এ মিলে যাবে। অনেক সময় কমার ব্যবহার হয় কম্পাউন্ডেও, খুব রেয়ার বাট হয়। কোঅর্ডিনেটিং ভাইয়া সিম্পলে ইউজ হয়। হ্যাঁ, এইগুলো, এগুলো সিম্পলেও ব্যবহার হয়, আবার কম্পাউন্ডেও ব্যবহার হয়। এই অ্যান্ড অর বাট এগুলার দেখবেন আপনার কম্পাউন্ডেও ব্যবহার হয়, আবার সিম্পলেও ব্যবহার হয়। হ্যাঁ, আসেন কোথায় যেটা বলতেছিলাম, কোরিলেটিভ কনজাংশন যেগুলো, এগুলা হচ্ছে দুইটা অংশ থাকে, আইদার অর, নো সুনার দেন, এরকম দুইটা অংশ থাকে আলাদা আলাদা, স্কার্সলি হোয়েন। এজন্য এটার নাম হচ্ছে কোরিলেটিভ। এভাবে করে আপনি জাস্ট মনে রাখতে পারেন। ওকে, আসেন এখানে, আসলে যেহেতু কখনো আসে নাই এজন্য আপনাদের এটার সেরকম প্র্যাকটিস নাই। ঠিক আছে, এখানে ওই যে কি বলে, এগুলো আমরা একটু করি, এগুলা করলে পরে প্র্যাকটিস, আমরা যে মানে যে কনফিউশন গুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে না। দেখেন একটা কোশ্চেন আছে, হিয়ার ইজ মাই ফোন নাম্বার ড্যাশ ইউ ওয়ান্ট টু আস্ক সামথিং। প্রথমত দেখেন এখানে কয়টা ক্লজ আছে, এখানে ইজ আছে তার মানে একটা ক্লজ, এখানে ওয়ান্ট আছে আর একটা ক্লজ। দুইটা ক্লজকে আমার কানেক্ট করার জন্য লাগবে কি? কনজাংশন লাগবে। এখন কনজাংশন প্রত্যেকটার আমি মিনিং দেখি। সাপোজ মানে ধরি, ইন কেস মানে সত্ত্বেও, সত্ত্বেও, পারহ্যাপস, পারহ্যাপস এর বাংলা কি?
পারহ্যাপস এর বাংলা কি বলেন তো? পারহ্যাপস যদিও বলা যায়, সম্ভবত, রাইট, সম্ভবত ভালো। পারহ্যাপস সম্ভবত, হ্যাঁ। ওয়েদার, ওয়েদার মানে হচ্ছে গিয়ে যদিও, কিন্তু এখানে হচ্ছে গিয়ে নট থাকতে পারবে না, নট থাকবে না, নট থাকে না, ঠিক আছে। এখন দেখেন, হিয়ার ইজ মাই ফোন নাম্বার, ড্যাশ ইউ ওয়ান্ট টু আস্ক সামথিং, দেখেন তো, whether you want to ask something, এটা আমার ফোন নাম্বার, যদিও তোমার যদি কিছু জিজ্ঞাসা করতে হয়, ম্যাচ করে, করে না। পারহ্যাপস সম্ভবত, সম্ভবতটা নর্মালি পারহ্যাপস এর ইউজেসটা সেন্টেন্সের শুরুতে হয়, এটার মাঝে ইউজ হয় না। সাপোজ নর্মালি শুরুতে হয়, মাঝেও হয়, এখানে দেখেন তো ধরি, তোমার কিছু বলতে হবে, এরকম হয় না। দ্যাট মিনস এখানে কোনটা চলে আসছে, ইন কেস। এখানে সত্ত্বেও আবার ধরলে পরে, মিনিং ধরলে এটা বুঝতে একটু সমস্যা হয়। এটা যদি আমরা বাংলায় লিখতাম তাহলে কি লিখতাম? হয়তোবা তোমার আমার ফোন, আমাকে ফোন দেবার প্রয়োজন হতে পারে, এজন্য আমার ফোন নাম্বারটা রাখো। ইন কেস অফ হয় না ভাইয়া, ইন কেস। ইন কেস অফ কখন হবে? যদি পরবর্তীতে একটা ফ্রেজ আসতো তখন ইন কেস অফ আসতো। যদি এই পোর্শনটা একটা ফ্রেজ হতো তাহলে ইন কেস অফ আসতো। যদি, ভাইয়া যদি কি কোথাও আছে শিমুল? যদিও আছে। ওয়েদার, ওয়েদার যদি আপনি ব্যবহার করতে চান, ওয়েদারের আমি একটা এক্সাম্পল লিখি। আই কান্ট ডিসাইড whether I leave the country. Whether I leave the country. এটার মিনিং কি দাঁড়াচ্ছে দেখেন তো। আমি এখনো শিওর না যে আমি দেশ ছাড়বো কিনা। এই যখন হচ্ছে কি এরকমের, ছাড়বেন কি ছাড়বেন না, হতেও পারে নাও হতে পারে, এরকম প্রবাবিলিটি থাকে, তখন হচ্ছে গিয়ে ওয়েদার আসে। ওকে। নিপা, পারহ্যাপস হবে, কেন হবে? ভাইয়া নট থাকে না কথাটার মানে হচ্ছে, এখানে আপনি যদি ইফ ব্যবহার করতে চান তাহলে সেন্টেন্সটা কিভাবে লিখতেন? আই কান্ট ডিসাইড ইফ আই লিভ দ্য কান্ট্রি অর নট। অর্থাৎ যদি আপনি ইফ ব্যবহার করেন তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে দুইটা সম্ভাব্যতার কথাই উল্লেখ করা। অন্যদিকে ওয়েদার বলে দিলে দুইটা উল্লেখ করা লাগে না। বুঝতে পারছেন? শুনেন, পারহ্যাপস এর ব্যবহারটা কোথায়? হ্যাঁ, ওয়েদার দেয়ার মানে নেগেটিভ পজিটিভ দুইটাই আসে। নিপা, পারহ্যাপস এর ব্যবহারটা হচ্ছে, ধরেন একটা সেন্টেন্স লিখি, পারহ্যাপস, ও ধরেন, শি ইজ নট ইন হার ক্লাস, পারহ্যাপস শি ইজ ইন হার আন্ট। এটার মানে হচ্ছে গিয়ে সে তার ক্লাসে নেই, সম্ভবত সে তার আন্টির বাসায়, এরকম অর্থে পারহ্যাপস ইউজ হয়। বা ধরেন, ইয়োর কার ইজ ডাস্টেড, পারহ্যাপস ইউ ক্যান ইউজ মাই কার, এরকম অর্থে হচ্ছে পারহ্যাপস ব্যবহার হতে পারে। এখানে 100% ইন কেসই হবে। আপনার ডাউট থাকলে ডাউট, মানে কোনো রেফারেন্স থেকে থাকলে রেফারেন্স বলতে পারেন, হ্যাঁ। ওকে, আসেন প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখি। হি কুড নট উইন বাট লার্নড আ লট, হুইচ পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড বাট? দেখেন, এপাশে কুড নট আছে, দেখে বুঝতে পারতেছেন এটা কোন টেন্সে, আবার এপাশে লার্ন, দেখে বুঝতে পারতেছেন কোন টেন্সে। তার মানে এখানে এই পার্টটা কি করতেছে, দুইটা ক্লজকে কানেক্ট করতেছে, কানেক্টরের কাজ করতেছে। ডেফিনেটলি এটা কি, একটা
কনজাংশন, আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ ওবে মি। আই শ্যাল হেল্প ইউ, এ পাশেও ভার্ব আছে, ইউ ওবে মি, দুই পাশে ভার্ব আছে, দুইটা ক্লাসকে কানেক্ট করতেছে। এটা কি হবে? কনজাংশন। দে সাফার্ড মাস ড্যাশ টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ। ওকে, আসেন, আনটিল কোথায় ব্যবহার হয়? আই উইল নট লিভ ইউ আনটিল ইউ রিচ ইয়োর ডেস্টিনি। আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার যে ডেস্টিনি আছে, মানে যেটা হচ্ছে গিয়ে কি বলে, ডেস্টিনির বাংলা কি আসলে? গন্তব্য। ওকে, গন্তব্য, গোল, হ্যাঁ গোল আরো ভালো। সো আনটিলটা হচ্ছে যতক্ষণ না, ঠিক আছে। সিন্স, সিন্স কোন অর্থে বসে? সিন্স, অ্যাজ, এগুলো কোন অর্থে বসে? এগুলোর ভালো বাংলা কি? কারণ। আচ্ছা, সিন্স কারণ হতে পারে, অ্যাজ তো কারণ হয় না মনে হয়, অ্যাজ এর কি বাংলা? আচ্ছা, বাংলা দেখবো মানে। আসেন, অ্যাজ ইফ কখন হয়? অ্যাজ ইফটা স্পেসিফিক কখন হয়? আমরা ছোটবেলা দেখছি অ্যাজ ইফ, অ্যাজ ইফটা কোথায় বসে? লাইকের ক্ষেত্রে না? অ্যাজ ইফটা বসে কন্ট্রেরি টু দা ফ্যাক্টে, কন্ট্রেরি টু দা ফ্যাক্টে, অর্থাৎ যেটা বাস্তবে হয় না, কাল্পনিক, সেটাই অ্যাজ ইফ বসে। নর্মালি অ্যাজ ইফটা কন্ট্রেরি টু দা ফ্যাক্টে বসে। আহ, বাস্তবেও রেয়ারলি বসে, বাট এডমিশন টেস্ট বা এই বিসিএস টার্মে মনে রাখার দরকার নাই। বিসিএস টার্মে মনে রাখবেন যে অ্যাজ ইফটা শুধু কন্ট্রেরি টু দা ফ্যাক্টে বসে। লেট অ্যালোন, লেট অ্যালোনের ব্যবহার নাই বললেই চলে। লেট অ্যালোনের আসলে মিনিংটা কি? লেট অ্যালোনের মিনিং কি বলেন তো? ভাবাই যায় না। লেট অ্যালোনের ব্যবহার একদমই মানে খুব রেয়ারলি আর কি, দূরের কথা, হ্যাঁ দূরের কথা এটা হতে পারে, দূরের কথা। ওকে, ঠিক আছে। তাহলে এখানে জিনিসটা কি ছিল? দে সাফার্ড মাচ ড্যাশ টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ। আনটিল তো বসতেছে না, সিন্স বসতেছে। যেহেতু এটা মানে কন্ট্রারি টু দা ফ্যাক্ট না, অ্যাজ ইফও বসার সুযোগ নাই, লেট অ্যালোনও বলা বসার সুযোগ নাই। আছে কি দেখি তো, সিন্স বসলে কি দাঁড়ায়? দে সাফার্ড মাচ, তারা অনেক কি করছে, সাফার করছে। কেন করছে? টর্নেডোটা হিট করেছিল তাদের গ্রামে। সেন্টেন্স মিনিংফুল হচ্ছে, সিন্স দিয়ে দিচ্ছি। ওয়াটার বয়েলস ড্যাশ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কখন? ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ইউ নিড $200 ড্যাশ দিস টু পে ফর এভরিথিং। কোনটা হবে? ইফ তো অপশনই নেই আপু। কেউ বিসাইড বলতেছেন, কেউ বিসাইডস বলতেছেন। ওকে, জিনিসটা সিম্পল করি। বিসাইড মানে হচ্ছে পাশে, বিসাইডস মানে হচ্ছে যেটা আছে তার সাথে আরো কিছু অ্যাড করতে হবে, অ্যাডিশন। এখন দেখেন তো কোনটা? ওয়াটার বয়েলস। ভাই আনটিল দিলে তো মিনিং উল্টে যায়। ওয়াটার বয়েলস, পানি বাষ্পীভবন শুরু করে বা পানি ফুটতে শুরু করে যদি না তুমি টেম্পারেচার 100 ডিগ্রিতে উঠাও।
এখানে কি আমার যদি না বলতেছি আমি, নাকি যদি বলতেছি? যদি আমি যদি ব্যবহার করি তাহলে বলতেছে যে যদি টেম্পারেচারটা আপনি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নেন তাহলে পানি ফুটতে শুরু করবে। আর যদি আপনি আনটিল ব্যবহার করেন তাহলে হয়ে যাচ্ছে কি যতক্ষণ না আপনি পানির টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নেবেন পানি ফুটবে। 100 গ্রিডে নেয়া না হলে ফুটবে। ওকে, যেহেতু মিনিং পেয়ে গেছেন এটাই কোনটা কারেক্ট, বিসাইডস কারেক্ট। ওকে, লাস্টেরটা। Dash glass is for all practical purpose a solid, its molecular structure is that of a liquid। দেখেন প্রথমে বলছে for all practical purposes, যত বাস্তবিক ব্যবহার আছে সেখানে হচ্ছে এটা সলিড। অন্যদিকে এটার মলিকিউলার স্ট্রাকচার অর্থাৎ এটার যে রাসায়নিক গঠন সেখানে এটা হচ্ছে কি তরল। সো একদিকে সেটা কঠিন অন্যদিকে তরল। এরকম যখন একই সেন্টেন্সের একটা পোর্শন বলবে যা, অন্য পোর্শন যদি তার উল্টা বলে তাহলে সেক্ষেত্রে বসবে কোনটা, অলদো। কারণ অলদো হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ দুইটা ক্লজকে কানেক্ট করতে পারে। একটা যদি পজিটিভ অর্থ বলে অন্যটা নেগেটিভ অর্থ বলবে। ওকে। ওকে, কোনোটায় কনফিউশন আছে আর? আচ্ছা, আমি একটা জিনিস একটু মনে হয় যে এখানে আপনাদের শেখা উচিত এজন্য বলে যাচ্ছি। ধরেন আমি দুইটা সেন্টেন্স লিখলাম, হসপিটাবল পিপল লাইক স্পিকিং টু ফরেইনার্স ড্যাশ দে হ্যাভ নট বিন ইন্ট্রোডিউসড। এটা একটা সেন্টেন্স, হ্যাঁ। অপশন আছে ইভেন ইফ, আর একটা আছে ইভেন দো। ওকে, আরেকটা আছে দ্য চাইল্ড ওয়েন্ট আউট ড্যাশ হিজ মাদার হ্যাড টোল্ড হিম নট টু। এখানেও একই অপশন, ইভেন ইফ, ইভেন দো। কোনটা হবে কোনটার ক্ষেত্রে? প্রথমটার ক্ষেত্রে হসপিটাবল পিপল লাইক টু স্পিকিং টু ফরেইনার্স ড্যাশ দে হ্যাভ নট বিন ইন্ট্রোডিউস। প্রথমটার ক্ষেত্রে ইভেন ইফ বসে, রুলসটা কি, হাইপোথেটিক্যাল কেসে ইভেন ইফ। অন্যদিকে যে জিনিসটা বর্তমানে ঘটতেছে একটা ট্রু স্টেটমেন্ট, সেক্ষেত্রে ইভেন দো দ্য চাইল্ড ওয়েন্ট আউট, ইভেন দো হিজ মাদার হ্যাড টোল্ড হিম নট টু। যদিও বাচ্চাটার মা বলেছিল তাকে বাসা থেকে না বের হতে, বাচ্চাটা বাসা থেকে বেরিয়েছিল। এটা কি একটা স্টেটমেন্ট যেটা হয়ে গেছে? এরকম ট্রু স্টেটমেন্টের ক্ষেত্রে কি হবে, ইভেন তো। ওকে, মনে থাকবে। এই জিনিসটা হচ্ছে আমি কনজাংশন পড়তে গিয়ে একটু হাইপোথেটিক্যাল কোনটা এখানে। ভাইয়া এখানে দেখেন এটার মিনিংটা কি বলছে, হসপিটাবল পিপল লাইক স্পিকিং টু ফরেইনার্স। হসপিটাবল পিপল মানে কি, যারা হচ্ছে গিয়ে অতিথি পরায়ণ। অতিথি পরায়ণ মানুষজন কি করে, বিদেশিদের সাথে কথা বলতে পছন্দ করে।
ইভেন ইফ দে হ্যাভ নট বিন ইন্ট্রোডিউস, যদি তাদের পরিচয় না করিয়ে দেয়া হয় তাহলেও। এই যে কেসটা, হসপিটাল পিপলরা ফরেইনারদের সাথে কথা বলতে পছন্দ করে, এই জিনিসটা কি এখানে হইছে, নাকি এটা একটা জেনারেল স্টেটমেন্ট বলছে? আপনার কি মনে হয় পৃথিবীর যত হসপিটেবল পিপল সবাই ফরেনারদের সাথে কথা বলতে পছন্দ করে? এটা কি সম্ভব? এটা একটা জেনারেল স্টেটমেন্ট দিছে, অর্থাৎ বেশিরভাগ হসপিটেবল মানুষই কি ফরেনারদের সাথে কথা বলতে পছন্দ করে। এই যে একটা বেশিরভাগ রে তারা জেনারেল স্টেটমেন্ট বলে চালায় দিচ্ছে, এটাই হচ্ছে একটা হাইপোথেটিক্যাল কেস। হাইপোথেটিক্যাল মানে হচ্ছে যে জিনিসটা ঘটে নাই, কিন্তু ঘটলে কি হতো সেটা অনুমান করা হচ্ছে। বুঝাইতে পারছি হাইপোথেটিক্যাল কি? শিমুল বুঝছেন? শিমুল বুঝছেন? গেস করা আর হাইপোথেটিক্যাল দুইটা এক জিনিস না। যখন একটা জেনারেল স্টেটমেন্ট থাকে, যেমন ধরেন আমরা বলি না যে বরিশালের মানুষ মানেই বাটপার, এই কথাটা কি খুব প্রচলিত প্রচলিত না, যে বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চিটাগং এখানকার মানুষ মানেই বাটপার? এই কথাটা বাংলাদেশে খুবই প্রচলিত একটা কথা, এটা ক্লিশে হয়ে গেছে। এখন আপনার কি মনে হয় যে বাংলাদেশের সবাই বাটপার? মানে বাংলাদেশের সব বরিশালের মানুষ কি বাটপার? এটা একটা হাইপোথেটিক্যাল স্টেটমেন্ট। ঠিক আছে? সে তার লাইফ থেকে অ্যাসেস করে এ ধরনের একটা কমেন্ট করছে। এ ধরনের হাইপোথেটিক্যাল কমেন্ট বাংলাদেশের মানুষ খুব করে। ঠিক আছে? বুঝছেন এখন? এখানে বরিশালের যারা আছেন তারা আবার পার্সোনালি নিয়েন না, আমি নিজেও কিন্তু বরিশালের, এজন্যই বরিশাল লিখছি, হ্যাঁ। কারণ অন্যরে বলার আগে আমার নিজেরে আগে বলা উচিত, ওই জন্য বলা। ঠিক আছে? আমি নিজেই বরিশালের, এজন্য বরিশাল লিখছি। আবার অনেকে সেন্টি খায়েন না যে আমার এলাকারে লিখছে। ওকে, বুঝছেন? ওকে। সো এই পোর্শনটা ছিল আমাদের কনজাংশন পোর্শন। আসেন প্রিপোজিশন পোর্শনটাও শেষ করে দেই, ছোট ক্লাস একবারে শেষ করে আমরা ঘুমায় যাব আজকে। মানে ঘুমায় তো আর যাব না, পড়াশোনা করব বা ব্যাডমিন্টন খেলবো, যে যেটা করেন করবেন। আসেন, প্রিপোজিশন জিনিসটা কি? প্রিপোজিশন জিনিসটা কি? যখন ফ্রেজ কানেক্ট করা হয় বা ওয়ার্ড কানেক্ট করা হয়, তখন সেন্টেন্সে প্রিপোজিশন আসে। প্রথমেই আমি একটা সেন্টেন্স লিখছিলাম, মনে আছে আপনাদের? ইনস্পাইট অফ দিয়ে, এই ইনস্পাইট অফ বিং অনেস্ট হি ইজ রিচ, হি ইজ রিচ, এই সেন্টেন্সে ক্লজ ছিল একটা। তাহলে এই সেন্টেন্সে এই যে ইনস্পাইট অফ, এই যে অংশটা ছিল, এটাকে কি আমরা কোনোভাবেই কনজাংশন বলতে পারবো? হ্যাঁ, পারবো না। তাহলে এটা যদি কনজাংশন না হয় তাহলে এটা কি হবে? এটা যদি কনজাংশন না হয় তাহলে এর কাছে কি হওয়ার সুযোগ আছে? এর কাছে সুযোগ আছে প্রিপোজিশন হওয়ার। ওকে। সো এটা ছিল এখানে একটা প্রিপোজিশন। এখন প্রিপোজিশন আজকের ক্লাসে আমি আপনাদের কিছু রুলস পড়াবো, যেগুলা জেনারেল রুল, এগুলা আমি কিছু ক্লাসে প্র্যাকটিস করাবো। পড়াবো বলতে আমি রুলস পড়াবো না, রুলস পড়াইলে আপনারা একটু পরেই ভুলে যাবেন। কিছু প্র্যাকটিস করাবো। প্রিপোজিশন কোথায় কোথায় বসতে পারে এর কিছু এক্সাম্পল বলছে। এটা অ্যাডভার্বের আগে, অ্যাডজেক্টিভের আগে, ইনফিনিটিভের আগে, জিরান্ডের আগে, নাউন ফ্রেজের আগে, যে কোনো ক্লজের আগে, সব জায়গায় বসতে পারে। ঠিক আছে? জায়গাগুলা যদি মনে করেন যে মনে রাখা প্রয়োজন তাহলে মনে রাখতে পারেন। এগুলা মনে রাখায় বা না রাখায় কিচ্ছু যায় আসে না, কোনো কাজেই দিবে না। ঠিক আছে? জাস্ট একটা বেসিক আইডিয়া পেতে পারেন। যেমন গো অ্যাওয়ে ফ্রম হিয়ার, এই সেন্টেন্সে হিয়ার কোথা থেকে আমাকে চলে যেতে বলছে? হিয়ার এখান থেকে। এ কারণে এটা কি? অ্যাডভার্ব। এটা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচে হেল্পফুল। ঠিক আছে? গো অ্যাওয়ে ফ্রম হিয়ার মনে রাখতে পারেন যে এরকম প্রিপোজিশনের পরে সিঙ্গুলার একটা ওয়ার্ড, এটা কি হতে পারে? অ্যাডভার্ব। আবার আই গট দ্য মানি ইন ফুল, কতটুকু পেয়েছি? পুরোপুরি পেয়েছি। কি পেয়েছি? টাকা পেয়েছি। টাকাটা কি? নাউন। তাহলে টাকার একটা অবস্থা বলছে, এটা কি? অ্যাডজেক্টিভ। এটা প্রিপোজিশন, এটা প্রিপোজিশন। হি ইজ অ্যাবাউট টু গো, টু গো এটা কি? ইনফিনিটিভ। ভাইয়া প্রিপোজিশনের পরে নাউনও হয়। হি ইজ অ্যাবাউট টু গো। ওকে।
ইউ আর শিওর অফ উইনিং দ্য গেম, এই যে অফ আছে এরপরে জিরান্ডের আগে, এই জিরান্ডের আগে এটা মোটামুটি কাজে দেয়। কেন কাজে দেয়? জিরান্ড আর পার্টিসিপল এটা আইডেন্টিফাই করার ক্ষেত্রে এই রুলসটা খুব কাজে দেয়। হ্যাঁ, যে প্রিপোজিশনের পরে জিরান বসে, এটা মনে রাখলে লাভ আছে আপনাদের। নাউন ফ্রেজ আইডেন্টিফাই করার ক্ষেত্রে প্রিপোজিশন আগে বসে, এটা মনে রেখে খুব একটা লাভ নাই। অনেক সময় দেখবেন যে অ্যাডভার্বিয়াল ফ্রেজেও এই ধরনের জিনিস হয়ে যায়, সো এটা মনে রেখে লাভ নাই। ইউ মাস্ট রিলাই অন মাই ওয়ার্ড, এখানে মাই ওয়ার্ড এটা নাউন ফ্রেজ, সবসময় নেসেসারি না যে মানে নাউন ফ্রেজের আগেই হচ্ছে কি আপনার প্রিপোজিশন আসবে। দেখবেন যখন ফ্রেজ পড়বেন অ্যাডভার্ব ফ্রেজের আগেও হচ্ছে গিয়ে প্রিপোজিশন আগে আসে। আর যে কোনো ক্লজের আগে ইউ মাস্ট রিলাই অন হোয়াট আই সে, এখানে ইউ মাস্ট রিলাই হোয়াট আই সে, এদের মাঝে এই যে রিলাই অন, এটা হচ্ছে গিয়ে এখানে একটা গ্রুপ ভার্ব, এটার মানে কি নির্ভর করা। ঠিক আছে, এরকম ক্লজের মাঝেও হচ্ছে গিয়ে প্রিপোজিশন সিঙ্গুলারলি আসতে পারে। ঠিক আছে, আসেন, এটা হচ্ছে গিয়ে ক্লিফ স্টোফেল থেকে নেয়া একটা ছবি। এটা দিয়ে আপনাকে জাস্ট একটা বেসিক আইডিয়া দেয়া হবে। এটা স্বতঃসিদ্ধ কোনো কিছু, এটা বলার কোনো সুযোগ নাই। ইনফ্যাক্ট প্রিপোজিশন শুরুতেই বলছি সব থেকে ঝামেলার জিনিস, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা মুখস্থ করতে হয়। ঠিক আছে, সো ছবিটা দেখেন, এটাকে একটা ঘর হিসাবে কল্পনা করেন। হ্যাঁ, যদি এটা একটা ঘর হয়, সর্বপ্রথম উপরটা দেখেন, যে এটার একদম স্পর্শ করে যদি উপরে থাকে কোনো কিছু, তাহলে আমরা বলি কি অন বা অন টু। দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। সো ওখান থেকে আপনি রিলেট করে মনে রাখতে পারেন যে অন জিনিসটা বোঝানো হয় যে কোনো কিছু স্পর্শ করে উপরে আছে এরকম অবস্থানে। হুম, অ্যাট কি সামগ্রিক অবস্থান, অর্থাৎ কোনো একটার স্পেসিফিক পজিশন যখন আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারবেন, তখন তার ক্ষেত্রে অ্যাট বসতে পারে। কিরকম? হি লিভস অ্যাট উত্তরা। ঠিক আছে, যদি আপনি বলতে চাইতেন ঢাকা, তখন কিন্তু আবার আসতো হি লিভস ইন ঢাকা। অর্থাৎ প্রিসাইজ লোকেশন পাওয়া গেলে তখন তার আগে অ্যাট বসতে পারে। কোনো একটা জিনিসের ভেতর থেকে যাচ্ছে, দ্য বুলেট পাস থ্রু হিম, একটা বুলেট কোনো একজনের ভেতর থেকে চলে গেল, সেই অর্থে কি দ্য বুলেট পাস থ্রু হিম, কোনো একটা জিনিস মধ্য থেকে চলে গেল বের হয়ে। আউটসাইড বাইরে, হি ইজ ওয়েটিং আউটসাইড অফ দ্য হাউস। বিসাইড কোনো একটা জিনিসের পাশে, দ্য হাউস ইজ লোকেটেড বাই দ্য রোড, দ্য হাউস ইজ লোকেটেড বাই দ্য রোড। এখন দেখবেন অনেক জায়গায় বাই বসে, অনেক জায়গায় আবার বিসাইড বসে, সো এগুলা কি বেসিক্যালি মুখস্থ। হি ইজ ইনসাইড অফ দ্যাট বিল্ডিং, হি এন্টার্ড ইনটু দ্য রুম, ভেতরে প্রবেশ করতেছে কোনো একটা জিনিস বাইরে থেকে ভেতরে, তখন ইনটু। আবার হি ইজ কারেন্টলি ইন দ্যাট বিল্ডিং, হি এন্টার্ড ইনটু দ্য বিল্ডিং, এরকম। হ্যাঁ, আবার নিচে অর্থে বিলো, ডাউন, আন্ডার, বিনিথ, চারটাই বসতে পারে। আবার স্পর্শ করে উপরে তো অন, যদি উপর থেকে যায় ধরেন প্লেন যেরকম যায় তখন কি অ্যাবভ। এই জিনিসগুলাই দেখেন প্রত্যেকটার আলাদা আলাদা ক্যাটাগরি বলা হয়েছে। যেমন টু কখন বসে? কোনো দিকে গতিশীল অবস্থা হলে। ফ্রম কি কোনো স্থান থেকে কোনো স্থানের দিকে যাচ্ছে, তখন যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গাটা কি ফ্রম। যেমন আই স্টার্টেড মাই জার্নি ফ্রম কুড়িগ্রাম টু ঢাকা। থ্রু কোনো কিছুর ভেতর দিয়ে বলছি অলরেডি, ইনটু বলছি আউট অফ, ভেতর দিকে থেকে বাইরের দিকে গতিশীল। অর্থাৎ ইনটু যদি ভেতর থেকে মানে বাইরে থেকে ভেতরে প্রবেশ বোঝায়, তাহলে আউট অফ হচ্ছে ভেতর থেকে বাইরে যাচ্ছে এরকম গতিশীল অবস্থা। ওকে, হ্যাঁ, ওভার অ্যাবভ ভাইয়া দুইটা ক্লোজ, এক একটা এক এক অর্থে বসে। ঠিক আছে, ওভার অ্যাবভ দুইটাই ক্লোজ। তারপরে আউটসাইড, এটা গেল। ইন আউটসাইড এটা তো গেল। অন হচ্ছে তল স্পর্শ করে, যেটা বললাম। ওভার হচ্ছে তল স্পর্শ না করে গতিশীল। দেখেন এটা হচ্ছে তল স্পর্শ না করে গতিশীল। আবার অ্যাবভ কি? তল স্পর্শ না করে উপরে স্থির অবস্থা। তার মানে ধরেন একটা প্লেন যাচ্ছে আপনার বিল্ডিং এর উপর থেকে,
দ্য প্লেন ইজ মুভিং ওভার মাই বিল্ডিং নাকি দ্য প্লেন ইজ মুভিং অ্যাবভ মাই বিল্ডিং, কোনটা হবে? ওকে, তার মানে যখন কোনো একটা জিনিস মুভেবল তখন হচ্ছে ওভার। অন্যদিকে দ্য স্কাই ইজ ড্যাশ আস, তাহলে এখানে কি বসবে? দ্য স্কাই ইজ অ্যাবভ আস। ওকে, কারণ ওখানে আকাশটা হচ্ছে স্থির অবস্থায় আছে এরকম। এগুলো হচ্ছে বেসিক লজিক, কোনোটাই পার্মানেন্ট না। আন্ডার কি তল স্পর্শ না করে অবিচ্ছিন্নভাবে নিচে অবস্থান, আর বিলো কি তল স্পর্শ না করে বিচ্ছিন্নভাবে নিচে অবস্থান। দুইটা কি বললো? একটা হচ্ছে বিচ্ছিন্নভাবে, তাহলে কি? দা সক্স আর বিলো মাই বেল্ট। ঠিক আছে, আরেকটা হচ্ছে দা টাইলস ইজ আন্ডার মাই ফিট। ওকে, বিনিথ, বিনিথ এক্সাম্পল ধরেন একটা লিখে দেই। বিনিথ দ্য আর্থ দেয়ার আর নাম্বার অফ লিভিং ক্রিয়েচার। এখন বিনিথটা এখানে কোন অর্থে বোঝাচ্ছে? ওই নিচে অর্থেই। সম্ভবত একটু ব্রড স্কেল হলে তখন বিনিথ আসে। ঠিক আছে, ওকে শিমুল, এভাবে রিলেট করে শিখতে পারেন, যদিও এই রিলেশন কোনো কাজে আসে না। পরীক্ষার কোশ্চেন গুলো যখন করব দেখবেন এগুলা কোনো কাজেই আসে না, একটু পরেই বলবেন ভাইয়া শুধু শুধু এগুলো আমাদের শিখাচ্ছেন কেন। ওকে, আসেন, কাইন্ডস অফ প্রিপোজিশন। এ পেজটা লাগবেই না, এ দিয়ে কোনো প্রশ্নই হবে না। আসেন, আমরা প্রথমে কিছু প্র্যাকটিস করি যেটা আপনাদের কাজে দিবে। ধরেন একটা সেন্টেন্স আছে, আই ও কাপ ড্যাশ 8 AM। এখানে ও কাপের সাথে কি বসবে? আই ও কাপ অ্যাট 8 AM। এরকম প্রিসাইজ সময়ের ক্ষেত্রে হচ্ছে গিয়ে অ্যাট বসে। আরো কখন কখন বসে দেখেন, দিনের বিভিন্ন সময় আছে। অ্যাট মিড ডে, অ্যাট মিড নাইট, অ্যাট ডন। এই তিনটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে অ্যাট বসে। আবার ইভিনিং এর ক্ষেত্রে কিন্তু ইন বসে। সো দুপুর বুঝালে, মধ্যরাত বুঝালে এবং সকাল বুঝালে তিনটার ক্ষেত্রে কি অ্যাট। আসেন, আরো কি হতে পারে? আ উইল সি ইউ ড্যাশ ক্রিসমাস। এখানে কি বসবে? এখানে অ্যাট বসবে। অকেশনের আগে, অকেশনের আগে অ্যাট বসে। ঠিক আছে, ঈদ উল ফিতর, ক্রিসমাস এরকম অকেশনের আগে অ্যাট বসে। ঠিক আছে, উম, ধরেন আরেকটা লিখি, আই উইল, আই উইল লিভ ঢাকা ড্যাশ জুলাই। এটা কি হবে? দিস তো কোনো প্রিপোজিশনই না সাউদা, দিস তো ডিটারমিনার, আমি তো ডিটারমিনার পড়াচ্ছি না। ওকে, এখানে দুইটা জিনিস বসতে পারে, দুই অর্থে। হ্যাঁ ভাইয়া, অকেশন, অকেশন, অকেশন কোনো একটা ইভেন্ট, ইলিয়াস, কোনো একটা ইভেন্ট, এখানে দুইটা বসতে পারে।
বাই বসতে পারে, ইন বসতে পারে। আই উইল লিভ ঢাকা ইন জুলাইও কারেক্ট। আই উইল এর আগেরটা অ্যাট ডন, সকাল। ডন মানে হচ্ছে সকাল। আই উইল লিভ ঢাকা বাই জুলাই মানে হচ্ছে জুলাই নাগাদ আমি ঢাকা ছেড়ে যাব। আর আই উইল লিভ ঢাকা ইন জুলাই মানে হচ্ছে জুলাইয়ে আমি ঢাকা ছেড়ে যাব। দুইটাই কারেক্ট। ওকে। কিন্তু মাসের নামের ক্ষেত্রে কখনোই অ্যাট বসে না। অ্যাটটা বসে খুব প্রিসাইজ হলে, একদম টাইম হলে। যেমন, হ্যাঁ, ইন দা মর্নিং, ইন দা ইভিনিং, এগুলা কারেক্ট, এটা তো আমি বললামই। ওকে। যেমন ধরেন, হি ওয়াজ বর্ন ড্যাশ জুলাই 18। না ভাইয়া, সেকেন্ডটা অন হবে না, অ্যাটই হবে। ভাইয়া, লজিকটা বলছিলাম দিনের যে সময়টা আছে, দিনের যে কালটা, এটা মনে রাখবেন, এটা সব সময় কাজে লাগবে। 5টা বা 6টা। প্রথমেই হচ্ছে সকাল, সকাল হচ্ছে অ্যাট ডন। ঠিক আছে। এরপরে আসলো কি? এরপরে আসলো ধরেন মর্নিং। মর্নিং কি হবে? ইন দা মর্নিং। ওকে। এরপরে আসলো দুপুর। দুপুর কি? অ্যাট মিড ডে। এরপরে আসলো বিকেল, ইন দা আফটারনুন। এরপরে আসলো সন্ধ্যা। সন্ধ্যা কি? ইন দা ইভিনিং। এরপরে আসলো নাইট, অ্যাট নাইট বা অ্যাট মিড নাইট। মিড নাইট। 4 নাম্বারটা অন। কেন অন? আগেরটায় শুধু মাস বলছে, মাস বা বছর বললে তখন ইন বসে, কিন্তু যখন ডেট বলবে তখন অন বসবে। এখন যদি বলে হি ওয়াজ বর্ন জুলাই 18, অন জুলাই 18 ড্যাশ 5 p.m., তখন কি বসবে? অ্যাট 5 p.m. সো লজিকটা মনে থাকবে। সব থেকে ডিটেইল ইন, তার থেকে প্রিসাইজ অন, তার থেকে আরো প্রিসাইজ তখন কি? অ্যাট। ওকে। এগুলা পইরা নিয়েন, এগুলা আমার দেখানোর কিছু নাই। ধরেন, হি লিভস ড্যাশ দা ইউএসএ, কি বসবে? হি লিভস ইন দা ইউএসএ। তারপরে আই ওয়েন্ট টু সি হিম ড্যাশ টিউসডে, কি বসবে? তারিখ বার। তারিখ বার এদের সাথে কি আসে? এদের সাথে অন বসে। ওকে। দেয়ার আর থ্রি বয়েজ ড্যাশ দা কমিটি। দেয়ার আর থ্রি বয়েজ কি হবে? অন দা কমিটি। কোন একটা কমিটির সদস্য বোঝাচ্ছে, এই অর্থে অন অ্যাপ্রোপ্রিয়েট। ইনের তুলনায় যদি অপশন অন ইন দুইটাই থাকে, অবশ্যই অন ব্যবহার করবেন। হি ইজ রাইডিং ড্যাশ ট্রেন। ভাইয়া, অন দিলে মিনিংটা হচ্ছে প্রিসাইজ, মানে কমিটির মেম্বার অর্থ বুঝালে, কমিটির মেম্বার আছে এই অর্থ বুঝাতে অনটা অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, ইনটা জেনারেলাইজড। ওকে। হি ইজ রাইডিং রাইডিং ড্যাশ ট্রেন, কি বসবে? রাইডিং অন ট্রেন। ট্রেইনের ক্ষেত্রে বাই বসে না, ট্রেইনের সাথে সবসময়
অন বসে, অন ফুট, কখনোই বাই ফুট হয় না। তারপরে অন হর্স ব্যাক, ঠিক আছে, এগুলা সব হচ্ছে গিয়ে অন বসে এগুলায়। বাই আবার কিসে আসে? বাই কার, ঠিক আছে। ওকে, একটা প্র্যাকটিস আছে, এটা আমি অলরেডি বলছি, বলেন তো এটা কি হবে? কোনটা হবে? ওকে, 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 টিল নাও সবাই পারছেন, সবারটা ঠিক আছে। যেটা প্রিসাইজ তার আগে অ্যাট, এবং যেটা ব্রড সেটার আগে ইন। আসেন ফরের কিছু ব্যবহার লিখি। ফরের, ধরেন, লেট গো আউট ড্যাশ আ ওয়াক, কি হবে? লেটস গো আউট ফর আ ওয়াক, কোনো একটা উদ্দেশ্য বোঝাচ্ছে এরকম, ঠিক আছে। আই বট দা কার ড্যাশ 20 লাখ টাকা, কি হবে? আই বট দা কার ফর 20 লাখ টাকা, ঠিক আছে। তারপরে ধরেন, উম, আর কি হতে পারে? দ্য ওয়েদার ইজ হট ফর নভেম্বর, কোনো কিছুর সাথে কোনো কিছু জড়িত এরকম অর্থেও ফর বসতে পারে। হি ইজ আ কাজিন ড্যাশ মাইন, কি বসবে? ভাইয়া ক্লাস শেষ করে দিব, আর একটু পরে ইলিয়াস, আপনি একটু পরে পড়ে নেন ভাইয়া, সেক্ষেত্রে সবারই হেল্প হয় আর কি। 30 বাজে তো, আমরা 45-50-এর মধ্যে শেষ করে দিব। হি ইজ এ কাজিন, কি হবে? কাজিন অফ মাইন। আবার ধরেন, হি ইজ আ ম্যান ড্যাশ লেটার্স, কি হয়? এটার মিনিং কি বলেন তো? ম্যান অফ লেটার্স, এটার মিনিং কি? পণ্ডিত ব্যক্তি। এই জায়গায় যদি আপনি কোনোদিন ইন বসান, হবে কাজ? হবে না, ঠিক আছে। তারপরে ধরেন, হি ইজ আ ম্যান ড্যাশ বরিশাল, কি বসবে এখানে? হি ইজ এ ম্যান অফ বরিশাল, ফ্রম না কিন্তু, হি ইজ এ ম্যান অফ বরিশাল, হ্যাঁ। এখানে ফ্রম দিয়ে ভুল হতে পারে, এটাই অফ আসে। বরিশালের মানুষ বলতে এখানে অফ বসে, ঠিক আছে। তারপরে, হি লুকস অ্যাট মি ড্যাশ আ স্মাইল, কি বসবে? উইথ আ স্মাইল। এরকম অ্যাডভার্ব অফ ম্যানার, সে আমার দিকে তাকালো কিভাবে? হেসে। অ্যাডভার্ব অফ ম্যানারের সাথে কি আসে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসতে পারে। আই অ্যাম স্যাটিসফাইড ড্যাশ মাই জব, ফ্রম এর ইউজ একটু পরেই দেখাচ্ছি। উইথ মাই জব। তারপরে, আই অ্যাম লিভিং ড্যাশ মাই ফ্যামিলি, কি বসবে? আই অ্যাম লিভিং ফ্রম কেন হবে? ফ্রম মানে কি? হতে। আমি কি আমার ফ্যামিলি হতে বাস করি? আমি আমার ফ্যামিলি নিয়ে বাস করি। উইথ মানে হচ্ছে সঙ্গে, আমি আমার ফ্যামিলির সঙ্গে বাস করি। আপনারা লিভিং দেখছেন এই জন্য, আচ্ছা, এটা লিভ, বসবাস করা, হ্যাঁ। দেখছেন কিরকম ইজি জিনিস, বাট ভুল হচ্ছে, হ্যাঁ। তারপরে, উই ফায়ার্ড শর্ট, উই ফায়ার্ড
শট আফটার শট, গুলির পরে গুলি করলাম। উই সাফার ডে আফটার ডে, দিনের পর দিন আমরা সাফার করলাম। এটা একটু করেন তো। ঢাকা ইজ নেমড, ঢাকা ওয়াজ নেমড, জাহাঙ্গীরনগর ড্যাশ দ্য নেম অফ এম্পেরর, সবাই পারেন বা, জাহাঙ্গীর। এটা আফটার। ওকে, আর কি আছে? এগেইনস্ট এর কিছু ইউজ দেখি। ধরেন হি ওয়াজ ম্যারিড অ্যাগেইনস্ট, উই সাফার ডে মিনস, ভাইয়া কোথায়? উই সাফার ডে আফটার ডে, এটার মানে হচ্ছে আমরা দিনের পর দিন সাফার করছি। হি ওয়াজ ম্যারিড অ্যাগেইনস্ট হিজ উইল, তাকে জোর করে বিয়ে দেয়া হলো, এরকম অর্থে। হ্যাঁ, তারপরে হচ্ছে দিস ইজ অ্যান ইনজেকশন ড্যাশ কলেরা, কি হবে বলেন তো? অপশন দিই, হ্যাঁ। ফর, অফ, অ্যাগেইনস্ট। অ্যাগেইনস্ট হবে, হ্যাঁ। ফরও মনে হয়, অফও মনে হয়, বাট এটা হচ্ছে ইনজেকশনটা কি কলেরার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, এজন্য অ্যাগেইনস্ট কলেরা। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট ছিল। আসেন, একটা প্র্যাকটিস আছে। ওয়াটার চেঞ্জেস ড্যাশ ভেপর, কি হবে? ওয়াটার চেঞ্জেস, সবারটা হচ্ছে ওকে, ইনটু ভেপর। আসেন, হি ইজ কেয়ারলেস ড্যাশ হিজ ডিউটিস, কি হবে বলেন তো? ইট ইজ আওয়ার ডিউটি ড্যাশ ওবে আওয়ার প্যারেন্টস। আগেরটা অ্যাবাউট, হি ইজ কেয়ারলেস অ্যাবাউট, কেয়ারলেস অ্যাবাউট এটা একটা গ্রুপ ভার্ব, এটার মানে হচ্ছে গিয়ে কোনো কিছুর ব্যাপারে উদাসীন। ঠিক আছে, আর ইট ইজ আওয়ার ডিউটি টু ওবে আওয়ার প্যারেন্টস। ওকে, আসেন আরো কিছু দেখি। উই ক্যান গো দেয়ার ড্যাশ ল্যান্ড, না ভাইয়া হয় না। বললাম না এটা গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব কখনোই আপনি আপনার চয়েস মতো দিতে পারবেন না। এটা গ্রুপ ভার্ব, এটা মুখস্থ, এটা মুখস্থ, আপনি চাইলেই দিতে পারবেন না। ওকে, হি ইজ অর্ডারিং ফুড ড্যাশ টেলিফোন, এটা ওভারও হয়, বাইও হয়, এটা শুধুমাত্র বাই। ঠিক আছে, দেয়ার ইজ আ ব্রিজ ড্যাশ দ্য রিভার, কি হবে বলেন? দেয়ার ইজ এ ব্রিজ
ওকে, এটা যখন আমরা করব আমরা একটু, একজন বলছে আন্ডার, কেমনটা লাগে আন্ডার দিলে অর্থ মিলে? নদীর নিচে কখনো ব্রিজ হয় নাকি নদীর উপরে হয়? আমি কি এটারে বলছি, কর্ণফুলী বলছি, কি বলে ওই যে টানেল বলছি? আসেন একটু যাই আপনাদের এই জায়গাটায় পড়াইছিলাম কি, তল স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় কি অ্যাবভ বসে, আর উপরে যদি গতিশীল হয়, না থ্রু টেলিফোন হয় না, তল স্পর্শ না করে যদি উপরে গতিশীল হয় তাহলে কি ওভার। এই ছিল ওভার আর অ্যাবভের ব্যবহার। ওকে, আসেন কোথায় ছিল। ওকে, দেয়ার ইজ এ ব্রিজ, এখানে কি হবে? এখন আপনারা যেহেতু রুলস পড়ে আসছেন সবাই বলবেন কি এখানে কি হবে, অ্যাবভ হবে। কিন্তু এখানে কিন্তু অ্যাবভ হবে না, এখানে কি হবে, ওভার হবে। এজন্য বলছি যে রুলস যা পড়ছেন এগুলা খুব একটা কাজে দিবে না। এ জায়গায় যদি আপনি অ্যাবভ লেখেন এটা ভুল হবে, বিসিএস পরীক্ষায় এটা ভুল হবে। এখানে কিন্তু ওভার বসবে। ঠিক আছে? শুভ্র বলছে কেন? কারণ ভাইয়া, ল্যাঙ্গুয়েজ কখনো রুলস মেনে চলে না। ধরেন আপনি যখন দেখেন গ্রামের দুইটা মানুষ কথা বলতেছে, তারা কি এত গ্রামার মেনে কথা বলে? তারা কি দেখা গেছে সাধুর সাথে চলিত আসবে না এত কিছু খেয়াল করে? সো ওভার দা টাইম আসলে দেখা গেছে যে প্রথমে ইংলিশ ল্যাঙ্গুয়েজটার ইভলিউশন হয়েছে, এরপরে যারা দেখা গেছে আউটসাইডার, যারা নেটিভ না, তাদের শেখানোর জন্য কিছু রুলস বানানো হয়েছে। কিন্তু এই রুলস গুলা কখনোই ফিজিক্সের ল না যে সব সময় সবকিছু মিলবে। ইনফ্যাক্ট আপনারা জানেন, যারা ফিজিক্সে পড়ছেন তারা আমার থেকেও ভালো জানেন যে ফিজিক্সের সব লও কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে এক্সিস্ট করলেও কোয়ান্টাম ফিজিক্সের প্রচুর ল আবার ভুল। সো স্বতঃসিদ্ধ বলতে আসলে কিছুই নাই। টেলিফোনের ব্যাপারটা বলছি যে ওভার অথবা বাই আসে টেলিফোনের সাথে থ্রু আসে না। ওকে, আসেন আরো কিছু প্র্যাকটিস করি। দা, ওভারের আগের ওয়ার্ডটা ব্রিজ, সেতু। ধরেন এখানে একটা লিখি, দ্য অ্যাকিউজড ওয়াজ অ্যাকিউজড, না, দ্য অ্যাকিউজ ওয়াজ অ্যারেস্টেড ড্যাশ দ্য ওয়ারেন্ট অফ দ্য কোর্ট। কি বসবে? দ্য অ্যাকিউজ ওয়াজ অ্যারেস্টেড আন্ডার দ্য ওয়ারেন্ট অফ দ্য কোর্ট। এই অ্যাকিউজড এর সাথে আন্ডারই বসে কখন? যখন কোনো একটা জিনিস বিচারাধীন থাকে। বিচারাধীন থাকলে তখন, ধরেন বিচারাধীন একটা বিষয়ে যদি কাউকে অ্যারেস্ট করা হয় তাহলে অ্যারেস্টের সাথে আন্ডার আসে। দ্য কান্ট্রি ইজ ড্যাশ মার্শাল ল। কি হবে? দ্য কান্ট্রি ইজ আন্ডার মার্শাল ল। তারপরে হি ইজ ওয়াকিং, হ্যাঁ ভ্যাকসিনের সাথেও এগেইনস্ট হয়, ভ্যাকসিনের সাথেও এগেইনস্ট হয়। হি ইজ ওয়াকিং ড্যাশ আ কর্নার স্টোর। এটা কি হবে? অপশন হচ্ছে ইনটু, অপশন হচ্ছে বাই, কোনটা হবে? অ্যান্সার হচ্ছে, আপনারা সবাই বাই বলতেছেন, অ্যান্সার হচ্ছে দুইটাই হবে। ইভেন এখানে বিসাইডও হবে। এক একটা এক অর্থে প্রকাশ করে, এক এক অর্থে। বিসাইড মানে হচ্ছে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, বাই মানে হচ্ছে পাশেই কিন্তু একদম গা লেগে।
বিসাইড মানে ধরেন রাস্তার ওপাশ থেকে হেঁটে যাচ্ছে। আর বাই মানে হচ্ছে কর্নার স্টোরের একদম সাথে গা ঘেঁষে। ইনটু মানে কি, সে দোকানের ভেতরে প্রবেশ করছে এই অর্থে। ঠিক আছে। ডোন্ট লিন, না, ইনটুর সাথে কেন দি লাগবে? এখানে তো আমি এ ব্যবহার করছি, এ হলে কি আর দি আসবে? ডোন্ট লিন ড্যাশ দা উইন্ডো, কি হবে? লিন মানে হচ্ছে ঝুঁকে পড়া। ডোন্ট লিন কি হবে? আউট অফ দা উইন্ডো, এখানে আউট অফই হবে, এখানে অন্য কিছু বসবে না। ওকে। বিটুইন অ্যান্ড অ্যামং, দুইটা জিনিস। বিটুইন হচ্ছে দুই এর ক্ষেত্রে আসবে, অ্যামং দুই এর বেশি, দুই এর বেশি। ওকে। আসেন, থিওরি যা ছিল টুকটাক দেখানোর এগুলা দেখাইছি, এগুলা পইরা নিয়েন। আমি যা প্র্যাকটিস করাইছি এখান থেকেই নিয়ে নিয়ে প্র্যাকটিস করাইছি, হ্যাঁ। যেগুলা মনে হয়েছে দেখানোর মতো সেগুলাই প্র্যাকটিস করাইছি। এটা বলেন, দ্য মিশন ইজ ড্যাশ ইউনাইটেড নেশনস কন্ট্রোল, কি হবে? দ্য মিশন ইজ আন্ডার ইউনাইটেড নেশনস কন্ট্রোল। আসেন, কিছু প্র্যাকটিস আছে। দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ 40 মাইলস অ্যান আওয়ার, কি হবে? দ্য ট্রেন ইজ রানিং at 40 miles an hour. Are you going, are you doing anything special dash the weekend? কি হবে? কোনো একটা অকেশন থাকলে, অকেশন থাকলে আজকেও দেখাইছি ক্রিসমাস, কি হয়েছিল? at your opinion is identical, আইডেন্টিক্যালের সাথে স্পেসিফিক্যালি একটা জিনিসই বসে। your opinion is identical, identical উইথ মাইন। আইডেন্টিক্যাল উইথ মানে হচ্ছে সামঞ্জস্যকর। শি ওয়েন্ট টু নিউ মার্কেট, কি হবে? ক্লাসে পড়াইছি আজকে। ট্রেইনের সাথে কি বসে? ট্রেইনের সাথে, এগুলা ভুল করলে না খারাপ লাগে। কারণ কি জানেন, ক্লাসে পড়াইছি এই যে একটু আগে, লিখে লিখে পড়াইছি, বেশি পড়াইও নাই আজকের ক্লাসে। কোথায়? এই যে দেখেন তো, লিখছিলাম না? অন ট্রেন, অন ফুট, অন হর্স ব্যাক, এই তিনটার সাথে অন আসে, এটা তো লিখেও দিছিলাম। এগুলাই মুখস্থ করতে হবে, বুঝছেন? কারণ কিছু রাইডের সাথে বাই আসে, কিছু রাইডের সাথে অন আসে। সো ম্যাক্সিমামের সাথেই বাই আসে, মিনিমামের সাথে অন আসে, এজন্য অন যেগুলার সাথে আসে ওগুলা যদি শিখে নেন তাহলে ম্যাক্সিমামই পারবেন। ওকে, নেক্সট ওয়ান। ডু ইউ হ্যাভ এনি মানি ড্যাশ ইউ, কি হবে? ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ। হোয়েন ইউ ইউশাসি এন্টার্ড, কি হবে? হোয়েন ইউশাসি এন্টার্ড, এটা নিয়ে 41 বিসিএস আমার মনে আছে, এটা দিয়েই তো আমি পুলিশ হইলাম। এই বিসিএস এর প্রিলিতে এটা আমি ভুল করছিলাম। এটা হবে হচ্ছে গিয়ে হোয়েন উশাসি এন্টার্ড দ্য রুম। কমন সেন্স, এন্টার্ড কোনো একটা জিনিসের ভেতরে প্রবেশ করলে ইনটু লাগে, দিয়ে দিছিলাম ইনটু, কিন্তু এখানে ইনটু লাগেই না। হোয়েন উশাসি এন্টার্ড দ্য রুম এভরিবডি স্টপ টকিং, যখন উশাসি রুমে প্রবেশ করলো সবাই থেমে গেল, লাগে না। ঠিক আছে। কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং ইয়োর ওয়ার্ক, হিয়ার রিগার্ডিং, এখানে রিগার্ডিংটা কি বলেন? পড়াচ্ছি কি? প্রিপোজিশন। হুইচ বাট ইজ এ প্রিপোজিশন, এটা একটু করেন তো আপনারা। আমি একটু ধরায় দেই। এখানে ডি নাম্বারে এই একটা আছে ফাইনাইট ভার্ব, এ পাশে আছে আর একটা ফাইনাইট ভার্ব, তার মানে এটা কি বলেন?
এটা কনজাংশন, এটা বাদ। নেক্সট ওয়ান, উই ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড। এখানে এই ট্রাইড একটা ভার্ব, আবার এই পাশে ডিড নট, দুইটাই ফাইনাইট ভার্ব আছে, মধ্যে বাদ পড়ছে, তাহলে এটাও কনজাংশন। ওকে, এখানে ইট ইজ একটা ভার্ব, আবার রাইট এটাও কি একটা ভার্ব, দুইটার মধ্যে বাদ পড়ছে, তাহলে এটাও কি কনজাংশন। হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট। এখানে দেখেন তো ভার্ব আছে কই? হোয়াট ক্যান, এরপরে আর কোনো ভার্ব আছে? সিট অ্যান্ড ওয়েট এটা একটা ফ্রেজ, এটা ভার্ব না, এটা একটা ফ্রেজ। আসেন, ইউ মে গো ফর এ ওয়াক ইফ ইউ ফিল ড্যাশ, ইফ ইউ ফিল লাইক ইট। ইন হুইচ সেন্টেন্স ইজ দ্য ওয়ার্ড পাস্ট ইউজড অ্যাজ এ প্রিপোজিশন? পাস্ট কোথায় আছে প্রিপোজিশন হিসাবে, দেখেন তো। ওকে, আমরা একটু শুরুর থেকে দেখি। হ্যাঁ, প্রথমটা, রাইটিং লেটার ইজ আ থিং অফ দ্য পাস্ট। এই যে আর্টিকেল আছে, সবসময় মনে রাখবেন আর্টিকেলের পর একটা সিঙ্গুলার ওয়ার্ড আছে, তার মানে সেটা কি? নাউন। আই লুক ব্যাক অন দ্য পাস্ট উইদাউট রিগ্রেট। আমি পেছন ফিরে তাকালাম, আমি আমার অতীতের দিকে তাকালাম। কোন দিকে তাকালাম? অতীতের দিকে, তার মানে এটা কি? অ্যাডভার্ব। আই কল্ড আউট টু হিম অ্যাজ হি রান পাস্ট। যে যখন সে দৌড়ে চলে যাচ্ছিল, তখন আমি তাকে ডাকলাম। র্যান পাস্ট মানে দৌড়ে চলে যাচ্ছে, এটা রাখলাম কনসিডারেবল। নিচেরটা, তানিয়া ওয়াজ এ ওয়ান্ডারফুল সিঙ্গার বাট শি ইজ পাস্ট হার প্রাইম। এই যে হার প্রাইম, এই অংশটুকু একটা ফ্রেজ, এর সাথে এই পাস্ট এখানে কি এই ফ্রেজটাকে যুক্ত করতেছে না সেন্টেন্সে? যখন ফ্রেজকে কোনো একটা পোর্শন যুক্ত করবে তখন সেটা কি? প্রিপোজিশন। দ্য ফ্যামিলি ডাজেন্ট ফিল লাইক গোয়িং আউটিং দিস সিজন, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা। কোনটা বসবে? কোনটা বসবে ভাইয়া? এটা কেন নাউন হবে? আপনি মিনিং খেয়াল করেন। আই লুক ব্যাক অন দা পাস্ট, আমি বলছি যদি আর্টিকেলের পরে একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে। এখানে কি সিঙ্গেল ওয়ার্ড? এরপরে আরো জিনিস আছে না? যদি একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে তখন আপনি নাউন বলতে পারবেন, এখানে তো সিঙ্গেল ওয়ার্ড না, সিন্স। ওকে, ওকে, আর প্র্যাকটিস নাই, আমরা কনজাংশনটা আগে পড়ছি। আপনাদের শীটে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এগুলো একটু পড়ে নিয়েন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনই বেশি বেশি পড়তে হবে। আচ্ছা ভাইয়া, যারা 1-2 সাবজেক্ট অনার্স ফোর্থ ইয়ারে ফেল করেছে, তারা কি বিসিএস এ অ্যাপ্লাই করতে পারবে? ভাইয়া, যদি আপনার ফোর্থ ইয়ারের পরীক্ষা দেয়া শেষ হয়, এক্সাম যদি শেষ হয় এবং রেজাল্ট পেন্ডিং থাকে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনার রেজাল্ট পাবলিশড হয়ে যায় এবং কোনো সাবজেক্টে আপনার ফেল থাকে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক আছে? তারপরও ডাউট থাকলে আপনি কথা বলে দেখতে পারেন। আচ্ছা সোহান, এই প্রশ্নটা কিউ অ্যান্ড এতেও করছিলেন। ওকে ভাইয়া, প্রিপোজিশন এন্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে পার্থক্য কি? ভাইয়া, প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে পার্থক্য কিছুই নাই। জিনিসটা হচ্ছে গিয়ে গ্রুপ ভার্বকেই অনেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে। জিনিসটা আপনাদের একটু দেখাই, এই যে সাবঅর্ডিনেট টু, সাবস্ক্রাইব টু, সাকসিড ইন। এই সাকসিড ইন দেখেন, এই যে সেন্টেন্সে বসছে হি সাকসিড ইন হিজ লাইফ, এই সেন্টেন্সে এটা বসছে কি হিসাবে? ভার্ব হিসাবে। এজন্য যখন একটা ভার্ব এবং একটা প্রিপোজিশন অ্যাড হয়, এটাকে গ্রুপ ভার্বও বলে। অনেকে এটারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও বলে। সো প্রিপোজিশন যে জিনিস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একই জিনিস। ইনফ্যাক্ট ভার্বের সাথে প্রিপোজিশন আসলে এটাকে কি বলে, আপনার গ্রুপ ভার্ব বলাটাই অ্যাপ্রোপ্রিয়েট। ইন টাইম, অন টাইম, এই দুইটার পার্থক্যটা একটু বলেন। এটা খুব চমৎকার একটা প্রশ্ন করছেন। এই জিনিসটা হচ্ছে, আমি একটা মুভি দেখছিলাম, হলিউডের একটা সায়েন্স ফিকশন মুভি ইন টাইম, ওইটা দেখে এই কোশ্চেনটা আমার মাথায় আসছিল। ইন টাইম এর তুলনায় অন টাইম আরো স্পেসিফিক। ইন আর অনের ভেতরে ব্যাপারটাই হচ্ছে, ইন টাইম মানে হচ্ছে গিয়ে প্লিজ বি ইন টাইম, এটার মানে হচ্ছে আপনাকে বলছে 10টায়, আপনি 10টা 2-এও যেতে পারবেন। কিন্তু অন টাইম মানে আপনার 10টা 10টাই যেতে হবে।
খুব সাটেল একটা পার্থক্য, ঠিক আছে? ভাইয়া প্রিপোজিশনের রেঞ্জ তো অনেক, সবগুলাই পড়া লাগবে ভাইয়া? আমি 800-র মতো পড়ছিলাম। আমি অনেক বেশি পড়ছিলাম, আমার কনফিডেন্স কম ছিল, এজন্য আমি 800-র মতো পড়ছিলাম। আপনি যদি কম কম পড়তে চান তাহলে জব সলিউশন পড়েন। বাট দেখেন, ইংলিশ এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্ট শুধুমাত্র আপনার বিসিএস পর্যন্ত কাজে দিবে না, এই সাবজেক্ট আপনার সারা জীবন কাজে দিবে। বাংলাদেশে অনেকে ভালো ম্যাথ পারতে পারে, অনেকে ভালো কেমিস্ট্রি পারতে পারে, ফিজিক্স পারতে পারে, দিস থিংস doesn't have any application after becoming a BCS ক্যাডার। কিন্তু ইংলিশ এমন একটা জিনিস, এটা প্রতিদিন লাগবে। আপনি একটা ভর মৌসুম, ভরা একটা রুম, সেখানে ইংলিশে কথা বলা শুরু করবেন, দেখবেন আপনার দিকে আলাদাভাবে সবাই অ্যাটেনশন দিচ্ছে। একটা রাইটিং স্ক্রিপ্ট আছে, এখানে যদি আপনি মানে খুব ভালো ইংলিশ লিখতে পারেন, দেখবেন যে আপনার আলাদা একটা অ্যাকসেপ্টেন্স আছে। ভাইয়া, গ্রুপ ভার্বের জন্য বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য উত্তরণের বইয়ের বাইরে আর কিছু ফলো করার দরকার নাই, আপনারা শুধু জব সলিউশন করবেন আর উত্তরণের বই পড়বে, এটুকু পড়লেই হবে। অল্প সময় ভোকাবুলারি কিভাবে কভার করা যাবে ভাইয়া? ভোকাবুলারি হচ্ছে গিয়ে একটা ডেইলি পড়ার জিনিস, ডেইলি পড়তে হবে, ডেইলি। ডেইলি পড়ার জিনিস, ডেইলি বানান ভুল লিখছি আমি। ডেইলি পড়েন, 10টা করে পড়েন, 10টা পড়েন, তাতেও 30 দিনে 300 হয়ে যায়। তাতেও 30 দিনে 300, আপনাদের পরীক্ষা এখনো বাকি কতদিন? 3 মাস। 3 মাসে আপনি 900 1000 পড়েন। ভোকাবুলারি জিনিসটা কি জানেন? এটা হচ্ছে গিয়ে প্রতিদিন পড়াটা প্যারাফাইং মনে হয়, প্রতিদিন পড়া শুরু করেন, দেখবেন ভোকাবুলারি খুব সহজ মনে হবে। ঠিক আছে? আর বেশি বেশি পত্রিকা পড়েন, ক্যাডার হইতে চাইলে পত্রিকা পড়ার বিকল্প নাই। দেখেন না যে বয়স্ক লোকজন সরকারি অফিসে গেলে সব সময় হচ্ছে গিয়ে পত্রিকা পড়ে? ভাইয়া জব সলিউশন যে কোনো একটা কিনে পড়লেই হবে, সমস্যা নাই। ভাইয়া 4th ইয়ারের রিটেন শেষ, ভাইবা বাকি থাকলে কি বিসিএস দেওয়া যাবে? যাবে সজীব, রিটেন শেষ হইলেই যায়, কোনো সমস্যা নেই। ওকে, সো পত্রিকা পড়েন, জার্নাল পড়েন, যা ভাল লাগে পড়েন, রিডিং হ্যাবিট বাড়ান, দেখবেন ইংলিশ ভালো লাগা শুরু করবে। হ্যাঁ, ওকে, দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। হোপ ইউ গাইজ লাইকড ইট। সো অল দ্য বেস্ট ফর ইউ ফর নেক্সট ক্লাস, ফর আপকামিং ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। আমরা ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। বিসিএস এ কোন মার্কস সেম ভাইয়া? বিসিএস এ কোনো মার্কস সেম না। প্রিলিতে 35-এ প্রিলির কাট অফ ছিল 80। 35-এ প্রিলির কাট অফ ছিল 80, বা বলা হয় 85। অন্যদিকে 45-এ এই কাট অফ উঠছিল আপনার 125-এর কাছাকাছি। এখন আপনি বলেন আমি কোনটারে সেফ বলবো? যদি আপনি বলেন সেফ কত, ভাইয়া 135 ইজ অলওয়েজ সেফ, বাট 135 সবসময় পাওয়া ইটস অলমোস্ট ইম্পসিবল। ওকে, ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটা সুন্দরভাবে করার জন্য। ইনশাল্লাহ আমরা আবারও কথা বলবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।